নমস্কার, দ্য হিস্ট্রি এক্সপ্লোরিং চ্যানেলে তোমাদের জানাই সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হবে ক্লাস 12 এর হিস্ট্রির থার্ড সেমিস্টার, অর্থাৎ যদি আমরা সেমিস্টার ওয়াইজ ধরি তাহলে টোটাল 11 এবং 12কে 4টে সেমিস্টার বানানো হয়েছে। তো সেই অ্যাকর্ডিংলি ক্লাস 12 এর যে ফার্স্ট সেমিস্টার সেটাকে থার্ড সেমিস্টার বলা হচ্ছে। তো যাই হোক, তো ক্লাস 12-এ ওঠার পর আমরা যে প্রথম পরীক্ষাটা দেবো অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, যেটা আমাদের অফিসিয়ালি থার্ড সেমিস্টার বলা হচ্ছে। তো সেই সেমিস্টারে আমরা কোন কোন অধ্যায় পড়ব তাই নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখে নিই যে ফুল মার্কস আছে 40 আর টাইম আছে কিন্তু 90। এখানে বলা হচ্ছে মিনিট, তাহলে এখানে দাঁড়াচ্ছে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমাদেরকে পরীক্ষাটা মোটামুটি দিতে হবে। ঠিক আছে, এখানে কাউন্ট আওয়ার 90 আওয়ার্স বলা হচ্ছে, এটা পড়ার জন্য টাইম। ঠিক আছে, 40-এর জন্য 80 মিনিট টাইম, এরকম টাইপেরই আমাদেরকে কিন্তু পড়তে হবে। তো যাই হোক, এখানে আমরা দেখে নিই যে কোন কোন ইউনিট আমাদেরকে পড়তে হবে। কোর্স কোড হচ্ছে থিওরির মধ্যে ইউনিট 3টা ইউনিট এখানে এই থার্ড সেমিস্টার যে আছে বা ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার, সেখানে মূলত আমরা 3টা ইউনিট দেখতে পাচ্ছি। ফার্স্ট ইউনিট আছে, সেকেন্ড ইউনিট আর আচ্ছা এখানে 2টো ইউনিট আছে, তারপরে থার্ড ইউনিটটা পরের অধ্যায় আছে। তো যাই হোক, আমাদের থার্ড সেমিস্টারে 2টো ইউনিট আর টোটাল 12-এ 3টা ইউনিট। তো এখানে আমরা যে থার্ড সেমিস্টার ক্লাস 12 তার প্রথম যে ইউনিট, সেখানে আমরা 3টে কিন্তু মোট অধ্যায় দেখতে পাচ্ছি। কি কি? 1 নম্বর থ্রু দ্য আইস অফ দ্য ট্রাভেলার্স, 2 নম্বর কি বলা হচ্ছে কালচারাল অ্যামালগামেশন, আর 3 নাম্বার হচ্ছে ইম্পেরিয়াল ক্যাপিটাল। তো এই 3টার মধ্যে যদি আমরা আলোচনা করি যে এখানে মার্কস কিন্তু 20 নাম্বার, তাহলে প্রথম যে অধ্যায় বা প্রথম যে অংশ সেটা কি আছে 1 নাম্বার থ্রু দ্য আই অফ দ্য ট্রাভেলার বলতে কি বোঝাচ্ছে? কোন শতকের? বিটুইন 10 থেকে 17 সেঞ্চুরি, মানে 10ম শতক থেকে 17 শতক, ঠিক আছে, সপ্তদশ শতক পর্যন্ত, অর্থাৎ পুরো সুলতানি যুগ এবং পুরো মুঘল যুগ। এই যে অংশ, এই সময়ে ভারতবর্ষে যে সমস্ত পর্যটকরা এসেছে তাদের যে লেখা বা তাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ভারতবর্ষের সেই সময়ের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কেমন ছিল, ইকোনমিক লাইফ অর্থাৎ অর্থনৈতিক জীবনযাপন কেমন ছিল, সোশ্যাল অর্থাৎ সামাজিক জীবন কেমন ছিল, এবং রিলিজিয়াস অর্থাৎ ধর্মীয় জীবন কেমন ছিল, সেই সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে অ্যাকর্ডিং টু দ্য রাইটিং অফ ট্রাভেলার্স আই। ওকে, তো এবার যদি বলা হয় ট্রাভেলার বলতে তাহলে কোন কোন ট্রাভেলারকে বোঝানো হচ্ছে? তো সুলতানি যুগ এবং মুঘল যুগের বিভিন্ন ট্রাভেলারদের মধ্যে উল্লেখযোগ্য ইবন বতুতা, তারপরে জিয়াউদ্দিন বরনি যদিও ট্রাভেলারের মধ্যে পড়েছে না, ইবন বতুতা যেমন আছে, তারপরে চলে আসছে এদিকে বার্নিয়ার আছে, হ্যাঁ, টাভারনিয়ার আছে। তো এই ধরনের যে সমস্ত ব্যক্তিবর্গ বা ট্রাভেলার ভারতে এসেছিল তাদের লেখা ভারত সম্পর্কে কি কি আছে, মানে অর্থনৈতিক জীবন কেমন ছিল, সোশ্যাল সামাজিক জীবন কেমন ছিল, ধর্মীয় জীবন কেমন ছিল, হ্যাঁ, সেই সময় ভারতবর্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার কেমন ছিল, এই সম্পর্কে কিন্তু আমাদেরকে দেখতে হবে। আর কি লিটারেচার, সেই সমসাময়িক সব সময়ের যে সাহিত্যিক উপাদান, এছাড়াও আর্ট অ্যান্ড আর্কিটেকচার, ঠিক আছে, স্থাপত্য, সাংস্কৃতিক ভাস্কর্য, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিয়েই আমাদের প্রথম যে অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের কিন্তু আলোচনা। দ্বিতীয় অধ্যায় নিয়ে যে আলোচনাটা হচ্ছে, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভক্তি, কালচারাল অ্যামালগেশনের মধ্যে বলা হচ্ছে ভক্তি সুফি। দেখো বিভিন্ন ভক্তি, সুফি, নাথ, যোগী, বৈষ্ণবিজম এক্সেট্রা। তো আমরা মধ্যযুগে দেখতে পাই ভক্তিবাদ একটা নতুন চেতনা, সুফিবাদ একটা নতুন চেতনা, এছাড়াও নাথ, যোগী, বৈষ্ণব, ঠিক আছে, নাথ যোগী এরা সাধারণত শিবের উপাসক, আর বৈষ্ণব হচ্ছে সাধারণত বিষ্ণুর উপাসকদেরকে বলা হতো। তো সেই সময় আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সুলতানি যুগে, বিশেষ করে এটা সুলতানি যুগে যে ভক্তিবাদ এবং সুফিবাদের উদ্ভব হয়েছিল সেই সম্পর্কে এখানে দ্য ভক্তি কল্ট সম্পর্কে দেওয়া আছে, যে ভক্তিবাদটা কি জিনিস, কোথায় উৎপত্তি হলো, এর মূল বক্তব্য কি, সমাজের প্রভাব কি পড়েছিল। একই রকমভাবে শিবের ভক্তি আর বিষ্ণুর ভক্তি, দুটো পার্ট ছিল।
ভক্তিবাদের হচ্ছে প্রথমে হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে সগুণ ভক্তি, একটা হচ্ছে নির্গুণ ভক্তি, এটা গেল। আর তারপরে আবার যে সগুণ ভক্তি যে ছিল, সেই সগুণ ভক্তির আবার দুটো পার্ট, একটা হচ্ছে শিব ভক্তি, একটা হচ্ছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণকেই বলা হচ্ছে বিষ্ণু। তো এখানে শৈবিজম এবং বৈষ্ণবিজম বলা হচ্ছে। তো ভক্তিবাদী যে সাধকরা ছিলেন, রামানন্দ, কবির, ঠিক আছে, শ্রী চৈতন্য, মীরাবাই, এদের সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়তে হবে। গেল ভক্তি সেন্ট। এই যে ভক্তি সেন্ট মানে যে ভক্তি সাধক যারা ছিল, এরকম মীরাবাই, রামানন্দ, রামানুজ, কবির, তারপরে শ্রী চৈতন্য, এদের সম্পর্কে কিন্তু পড়তে হবে। আর কি বলা হচ্ছে, ইম্প্যাক্ট অফ ভক্তি আইডিওলজি, যে ভক্তি যে দর্শন বা ভক্তি যে মতাদর্শ সেটা সমাজে কি প্রভাব ফেলেছিল। তো সেই বিষয় নিয়ে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এদের বক্তব্য কি ছিল, যে প্রেমের মাধ্যমে ঈশ্বর লাভ করা যায়। তো এটাই হচ্ছে এদের মূল বক্তব্য। তো এই সম্পর্কে আমাদেরকে দেখতে হবে। আর কি, আর আছে অরিজিন অফ সুফি, ঠিক আছে, সুফিবাদ এরকম ভক্তিবাদের মতনই আর একটা বাদ হচ্ছে সুফিবাদ। এই সুফিবাদের উৎপত্তি কোত্থেকে হচ্ছে, ভারতবর্ষে কবে আসছে, কার মাধ্যমে আসছে, এই সম্পর্কে সুফিবাদ সম্পর্কে পড়তে হবে। আর কি, সুফি অর্ডার্স ইন ইন্ডিয়া। তো সুফি অর্ডার বলতে কি, যে বিভিন্ন ভক্তিবাদের মধ্যে যেমন ভাগ ছিল, তেমনি সুফিবাদের মধ্যে অনেক সিলসিলা বা স্কুল অফ থট সুফিবাদের মধ্যেও ছিল। যেমন চিস্তি, সুরাবর্দি, নকশবন্দি, কাদেরিয়া, ঠিক আছে, সাট্টারি, এরকম অনেক অজস্র কিন্তু সুফি সুফি হচ্ছে কি বলছে ওটা, স্কুল অফ থট ছিল। তাদের মধ্যে মূলত 14খানা মেনলি থাকে। তো তার মধ্যে আমাদের যে সিলেবাসে খুব বেশি হলে 4 থেকে 5টা বা 3-4টা এরকম কিন্তু নিয়ে আলোচনা হবে। তার মধ্যে চিস্তি এবং সুরাবর্দি হচ্ছে মেন। গেল ইম্প্যাক্ট অফ সুফিজম, যে সুফির প্রভাবটা, সুফি মতাদর্শের প্রভাবটা সমাজে কিভাবে পড়েছিল, মানে খুব সাধারণ জনগণের কিন্তু আকৃষ্ট করেছিল এই সুফিবাদ, ঠিক আছে, সাধারণ জীবনযাপনের মাধ্যমে ঈশ্বর লাভ করা। তো এই বিষয়টা হচ্ছে সুফিবাদের মধ্যে সাথে যুক্ত। সুফিবাদটা সাধারণত ইসলাম সম্পর্কিত, ঠিক আছে, ইসলাম ধর্ম কেন্দ্রিক এক প্রকার, যদিও ইসলাম ধর্মের সাথে সম্পূর্ণভাবে যুক্ত না, তবে সেটা ইসলাম ধর্ম কেন্দ্রিক কিন্তু ছিল সুফি। যেরকম হিন্দু ধর্ম কেন্দ্রিক ছিল ভক্তিবাদ, আর ইসলাম ধর্ম কেন্দ্রিক ছিল হচ্ছে সুফিবাদ, যদিও একটু আলাদা। যাই হোক, তো এই দুটো ছিল হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার। আমাদের থার্ড চ্যাপ্টারে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, থার্ড চ্যাপ্টারে বলা হচ্ছে যে ইম্পেরিয়াল ক্যাপিটাল, ঠিক আছে, ইম্পেরিয়াল ক্যাপিটাল, সাম্রাজ্যবাদী যে ক্যাপিটাল বা কি বলা হবে সেটাকে, যে রাজধানী, ঠিক আছে। এবার রাজধানী বলতে বিষয়টা বোঝানো হচ্ছে যে সুলতানি যুগ যে ছিল সেই সময়েও আমরা দেখতে পাই, বা মুঘল যুগেও দেখতে পাই, কিছু কিছু রাজবংশ ছিল যারা সুলতানি বা মুঘলদের করার বাইরে এসে নিজেরা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করেছিল। তো এরকমই আমাদের মেনলি দুটো, অর্থাৎ সুলতানি যুগের দুটো রাজবংশ সম্পর্কে পড়তে হবে, যারা সুলতানি দিল্লি শাসিত সুলতানি রাজবংশ থেকে নিজেদেরকে বের করে নিয়ে এসে স্বাধীনভাবে কিন্তু রাজত্ব শুরু করেছিল। এরকমই উল্লেখযোগ্য হচ্ছে বিজয়নগর এবং বাহমনি। বিজয়নগর এবং বাহমনি হচ্ছে মেন, এছাড়াও আরও অন্যান্য ছিল। তো এই অন্যান্যদের মধ্যে আমাদের মেনলি এই দুটোই পড়তে হবে, ঠিক আছে, বিজয়নগর এবং বাহমনি, বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমনি সাম্রাজ্য। সাধারণত এই বিজয়নগর বাহমনি সাম্রাজ্যটা স্টার্টিংটা যদি বলা হয় কোন সময় হয়েছিল, নাকি তুগলকদের সময়, ঠিক আছে, সুলতানি সম্রাট তুগলক, মোহাম্মদ বিন তুগলক। তো এইরকম সময়কাল থেকেই কিন্তু আমরা বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের উদ্ভব দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের কৃষ্ণা তুঙ্গভদ্রা নদীর সঙ্গমস্থল বা দোয়াব অঞ্চলে। তো যাই হোক, এখানটাতে দেখি যে এদের কোন কোন অংশ পড়তে হবে। যে বিজয়নগর এবং বাহমনির অরিজিন মানে উৎপত্তি, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার মানে তাদের যে প্রশাসনিক যে একক সেগুলো সম্পর্কে পড়তে হবে। সোসাইটি মানে বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের যে সমাজ কেমন ছিল সেটা পড়তে হবে। ইকোনমি মানে সে সময়ের সেই দুটো জায়গার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সেটা পড়তে হবে। রিলিজিয়ন অর্থাৎ তারা কোন কোন ধর্ম প্র্যাকটিস করতো, বিজয়নগর একটা হিন্দু বেল্ট আর বাহমনি একটা মুসলিম বেল্ট, অর্থাৎ এখানে দুটো রাজবংশ দুটো প্রধান ধর্ম কিন্তু ফলো করতো। তো সেই সম্পর্কে আমাদেরকে এখানে দেখতে হবে রিলিজিয়ন। তারপরে কি কালচার, সেখানকার যে সংস্কৃতি কেমন ছিল, অর্থাৎ বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের সংস্কৃতি জীবনযাপন কেমন ছিল, আর্ট অ্যান্ড আর্কিটেকচার কেমন ছিল, স্থাপত্য ভাস্কর্য, সেই সম্পর্কেও কিন্তু দেখতে হবে। এছাড়াও
বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমনি সাম্রাজ্য থেকে জানার মতো সেই সময় সমসাময়িক যে লিটারেচার অর্থাৎ লিখিত যে গ্রন্থগুলো সেগুলো কি কি আছে সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো। আর কি বলা হচ্ছে, বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য দীর্ঘদিন প্রতিস্থাপনের পর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বাহমনি সাম্রাজ্য ভেঙে পরবর্তীতে 5খানা ছোট ছোট আবার রাজ্য তৈরি হয়েছিল। কি সেটা? গোলকুন্ডা, বিজাপুর, বেরার, বিদর এবং আহমদনগর। তো এইটাই বলা হচ্ছে সাকসেসর স্টেটস। ঠিক আছে, যে বাহমনির যে সাকসেসর স্টেট, বাহমনি সাম্রাজ্যটা ভেঙে পরবর্তীতে 5খানা রাজ্য তৈরি হয়েছিল, যেই 5খানা রাজ্য মুঘল যুগে কিন্তু আমরা অস্তিত্ব পাই। তো যাই হোক, এগুলো কি কি ছিল? গোলকুন্ডা, বিজাপুর, বেরার, বিদর এবং আহমদনগর। তো এই সম্পর্কেও কিন্তু আমাদের অল্প বিস্তর পড়াশোনা করতে হবে। তাহলে 3 নম্বরের মেন যদি বলি, 1 হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য, 2 হচ্ছে বাহমনি সাম্রাজ্য। এই দুটো সাম্রাজ্যের উৎপত্তি, তাদের প্রশাসনিক একক, তাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল, অর্থনৈতিক জীবন কেমন ছিল, ধর্মীয় জীবন কেমন ছিল এবং সাংস্কৃতিক জীবন কেমন ছিল, এছাড়াও তাদের আর্ট অ্যান্ড আর্কিটেকচার, কোন জায়গায় কি স্থাপত্য ভাস্কর্য কি তৈরি করা হয়েছে সেই সময়, অর্থাৎ বিজয়নগর এবং বাহমনির সাম্রাজ্যের সম্পর্কিত এবং সমসাময়িক যে লিটারেচার সাহিত্যিক উপাদান সেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে? বাহমনি সাম্রাজ্য পরবর্তীতে ভেঙে যে 5টা ছোট ছোট রাজ্য তৈরি হয়েছিল সেই 5টা রাজ্য গোলকুন্ডা, বিজাপুর, বেরার, বিদর, আহমদনগর সম্পর্কে কিন্তু পড়তে হবে। তাহলে হচ্ছে এটা 3 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, এবার আমরা দেখব ইউনিট 2, অর্থাৎ যে ক্লাস 12 থার্ড সেমিস্টার আর ক্লাস 12-এ ওঠার পরে ফার্স্ট সেমিস্টার, এখানকার ইউনিট 2 এর আবার 3টা চ্যাপ্টার আছে। ইউনিট 1 এর 3টে চ্যাপ্টার এবং ইউনিট 2 এর 3টা চ্যাপ্টার। তো ইউনিট 2 এর যে 3টা চ্যাপ্টার আছে তার মধ্যে কি কি আছে? প্রথম চ্যাপ্টার এখানে কি বলছে দেখো, কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম ইন দ্য 19 অ্যান্ড 20 সেঞ্চুরি। অর্থাৎ 19 এবং 20 শতকে দেখা যাচ্ছে যে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, এটা একটা গেল। 2 নাম্বার বলা হচ্ছে পলিটিক্যাল বেসিস অফ কলোনিয়ালিজম, যে উপনিবেশ, কলোনিয়াল মানে উপনিবেশ, তো উপনিবেশবাদের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবটা কি। ঠিক আছে, রাজনৈতিকভাবে উপনিবেশবাদ সম্পর্কে এটা জানতে হবে। 3 নাম্বার বলা হচ্ছে দ্য লিভার্স অফ কলোনিয়াল কন্ট্রোল, এই যে কলোনিয়ালিজম বা উপনিবেশবাদটা যে প্রতিষ্ঠা করা হচ্ছে, ঠিক আছে, উপনিবেশ যে স্থাপন করা হচ্ছে, এবার উপনিবেশকে টিকিয়ে রাখার জন্য তো কিছু মেশিনারি দরকার, নাহলে তো উপনিবেশ আবার অন্য লোক দখল করে নেবে। তো উপনিবেশকে টিকিয়ে রাখার জন্য তাদের কোন কোন পদক্ষেপ বা কোন কোন মেশিনারি ইউজ করতে হয়েছে সেই সম্পর্কে যদি আমি একটু উল্লেখযোগ্য বলি, ভারতবর্ষের ক্ষেত্রে, যে ভারতবর্ষকে ব্রিটিশরা এতদিন কেন দখল করে রাখতে পারলো, তার কারণ কি? এখানকার পুলিশ, আমলাতন্ত্র এরা নিজেদের কন্ট্রোলে নিয়েছিল, ট্যাক্সিং ব্যবস্থা নিজেদের কন্ট্রোলে নিয়েছিল। তো এর ফলে তো ওই রকমই বলা হচ্ছে যে উপনিবেশবাদ যে আছে সেই উপনিবেশবাদটা তারা উপনিবেশটা কিভাবে কোন কোন বিষয়ের মাধ্যমে তারা কন্ট্রোলে রেখেছিল, এটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। তাহলে আমরা চলে আসি প্রথম চ্যাপ্টার। কি বলছে? যে কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম ইন দ্য 19 অ্যান্ড 20 সেঞ্চুরিজ, যে 19 এবং 20 শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। তো এখানে ওভারভিউ অফ দ্য 17th অ্যান্ড 18th সেঞ্চুরি কলোনিয়ালিজম ইন এশিয়া অ্যান্ড দ্য নিউ ওয়ার্ল্ড। এশিয়া আর নিউ ওয়ার্ল্ড, এশিয়া তো এশিয়াই, নিউ ওয়ার্ল্ড বলতে কি বোঝাচ্ছে? আমেরিকাকে বোঝানো হচ্ছে। কি 17 এবং 18 এই যে শতক, এই সময়কালে অ্যাজ এ কলোনিয়াল অর্থাৎ উপনিবেশ হিসেবে এই দুটো জায়গার প্রভাব কি বলা হচ্ছে? যে ব্রিফ ওভারভিউ অফ কলোনিয়ালিজম ইন এশিয়া অ্যান্ড দ্য নিউ ওয়ার্ল্ড। তাহলে যে উপনিবেশ হিসেবে এশিয়া মানে এশিয়ার বিভিন্ন দেশ এবং নিউ ওয়ার্ল্ড আমেরিকার বিভিন্ন দেশগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। কে কোথায় কবে উপনিবেশ স্থাপন করলো, কতদিন, কি আবিষ্কার করলো, কোন জায়গা, এই বিষয় নিয়ে। তারপরে কি বলা হচ্ছে? ইকোনমিক ডাইনামিক্স অফ ইম্পেরিয়ালিজম, এই যে সাম্রাজ্যবাদ যে আছে তার অর্থনৈতিক প্রভাবটা কি। সাম্রাজ্যবাদ তো এমনি এমনি আর তৈরি হলো না, সাম্রাজ্যবাদের জঠরেই, পুঁজিবাদের জঠরেই সাম্রাজ্যবাদের উদ্ভব। এটা কি বলেছিল? এটা বলেছিল হচ্ছে লেনিন। তো বিষয়টা হচ্ছে যে এই সাম্রাজ্যবাদটা তৈরির ক্ষেত্রে কিন্তু ইকোনমিক অর্থাৎ অর্থনীতি কিন্তু দায়ী। আর কি বলা হচ্ছে? কলোনিয়ালিজম মানে উপনিবেশবাদ। ঠিক আছে, তাহলে উপনিবেশ প্রথমে কোনো একটা দেশ তার অনেক পয়সা হয়ে গেছে, তার পয়সা ইনভেস্ট করার জায়গা নেই, তখন
তা সেই ব্যবসায়ীরা সরকারকে চাপ দিবে যে নতুন একটা জায়গার ব্যবস্থা করো। তো সেই নতুন জায়গার ব্যবস্থা করার ক্ষেত্রে সরকার কি করেছে, যে অভিযানে পাঠালো কোন কোন দেশে কোন কোন ব্যবসা করা যায়। তো সেই সময় কোনো একটা জায়গা দেখা গেল যে তারা দুর্বল, ওই জায়গাটাকে দখল করা হলো। এই যে দখল করা হচ্ছে মানে এটা উপনিবেশ। তারপরে সেখানে যখন পলিটিক্যাল অ্যাক্টিভিটিসগুলো করা শুরু করলো তখন সেটা হয়ে গেল ইম্পেরিয়ালিজম অর্থাৎ সাম্রাজ্য। ঠিক আছে, আর এখান থেকে এটা কেন দখল করা হলো, কারণ ওই যে ব্যবসার টাকা ইনভেস্ট করার জায়গা নাই, তো এই জায়গাগুলোতে ইনভেস্ট করবে। তো সেই কারণেই বলা হচ্ছে যে পুঁজিবাদের জঠরেই সাম্রাজ্যবাদ। যদি ওর অর্থ এক্সেস ইনভেস্ট করার নিজের দেশেই জায়গা থাকতো তাহলে আর অন্য জায়গা দখল করার দরকার পড়তো না। তো এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে। তো যাই হোক, এখানে কি বলা হচ্ছে, ফ্রম মার্কেন্টাইল ক্যাপিটাল টু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্স ক্যাপিটাল। মার্কেন্টাইল ক্যাপিটালটা কি জিনিস, যে সংরক্ষণবাদী অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, যে ভর্তুকি দেওয়ার প্রথা আমরা জানি, ভর্তুকি সরকার বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দেয়। তো এই ব্যবসার ক্ষেত্রেও সরকার কিন্তু কিছু ছাড় দিত, যে ঠিক আছে সরকার কিছু টাকা দিয়ে হেল্প করবে বা কিছু ছাড় দেবে, যে অমুক জিনিসে অমুক কোম্পানি শুধু ব্যবসা করতে পারবে, এরকম ছাড়পত্র কিন্তু সরকার দিত যেন ব্যবসায়ীরা করতে পারে। তো সেটা হচ্ছে মার্কেন্টাইল। এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালে পরিণত হচ্ছে, সেটা মার্কেন্টাইল থেকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়াল, বড় বড় শিল্প। এবার কাউকে যখন কোনো হেল্প করা হবে তখন তার ব্যবসাটা গ্রো করবে ভালো। যখন ব্যবসাটা গ্রো করেছে তখন সে স্বনির্ভর হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল। ঠিক আছে, পরবর্তীতে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, যে ওই যে ব্যবসায়ী প্রথমে হেল্প নিত সরকারের, তারপরে নিজের কিছু পয়সা হয়ে গেল, তখন নিজেই করা শুরু করলো ব্যবসা। তার পরবর্তীতে সে অন্যকে আবার হেল্প করবে। এবার এতটা বড় হয়ে গেল যে অন্যকে ব্যবসা করতে সাহায্য করছে, মানে ফাইন্যান্স দেওয়া হচ্ছে, মানে টাকা ঋণ দিচ্ছে। তো সেটাই হচ্ছে ফাইন্যান্স ক্যাপিটাল। তো এই হচ্ছে অধ্যায় আমাদের ইউনিট 2 এর ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু এই অংশটা আমরা পড়ব। 2 নম্বর চলে আসি। 2 নম্বর বলছে পলিটিক্যাল বেসিস অফ কলোনিয়ালিজম, যে উপনিবেশবাদের রাজনৈতিক প্রভাবটা কি। ঠিক আছে, অবশ্যই অর্থনৈতিক দিক যখন আসে তার সাথে সাথে আস্তে আস্তে রাজনীতিও চলে আসবে। তো এখানে বলা হচ্ছে টার্মিওলজি অফ ইম্পেরিয়ালিজম, কলোনিয়ালিজম অ্যান্ড নিও ইম্পেরিয়ালিজম, যে তিনটে শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে। ইম্পেরিয়ালিজম শব্দ আমি আগেই বলেছি, ইম্পেরিয়ালিজম মানে হচ্ছে সাম্রাজ্যবাদ, কলোনিয়ালিজম মানে উপনিবেশবাদ, আর নিও ইম্পেরিয়ালিজম মানে হচ্ছে নব্য সাম্রাজ্যবাদ। তাহলে তো সাম্রাজ্যবাদ বলতে কি বোঝানো হচ্ছিল, যে সাম্রাজ্যবাদ বলতে বোঝানো হচ্ছিল কোনো একটা নির্দিষ্ট দেশকে দখল করা বা নির্দিষ্ট ভূখণ্ডকে দখল করা। উপনিবেশবাদটা কি, যে সেই জায়গাকে দখল করা হবে কিন্তু সেখানে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করা হবে না। ঠিক আছে, পলিটিক্যাল বা ইকোনমিক অ্যাক্টিভিটিস ডাইরেক্ট সেই জায়গার সাথে করা হচ্ছে না, যখনই করা হচ্ছে তখন সেটা ইম্পেরিয়ালিজমে পরিণত হচ্ছে। কিন্তু নিও ইম্পেরিয়ালিজমটা জিনিসটা কি, নিও ইম্পেরিয়ালিজম জিনিসটা হচ্ছে যে ডাইরেক্ট জায়গার আমার দখলের দরকার নাই, মার্কেট দখল করা। বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে নিও ইম্পেরিয়ালিজম, অর্থাৎ সাম্রাজ্যবাদের জন্য আগে কি করা হতো, দেশ দখল করতে হতো, বা দেশ বলতে যে ভূখণ্ড দখল করতে হতো। এখন কিন্তু ভূখণ্ড দখলের দরকার পড়ে না, এখন মার্কেট দখল করলেই হয়। যেমন আমি একটু যদি উদাহরণ দিই, আমাদের ভারতবর্ষের বাজারে চীনের বিভিন্ন প্রোডাক্ট একদম ছেয়ে গেছে, অর্থাৎ এক প্রকারের বলা যায় যে চীনের কিন্তু মানে নব্য সাম্রাজ্যবাদের একটা ধারণা, কিন্তু গোটা পৃথিবীর বিভিন্ন মার্কেটেই কিন্তু আমরা চীনের জিনিস কিন্তু দেখতে পাই। তাহলে বলা যেতে পারে যে চীন কিন্তু তার মানে এই নব্য সাম্রাজ্যবাদ বিস্তার করে নিয়েছে গোটা পৃথিবীতে। বর্তমানে ভারতবর্ষে আমরা যাই জিনিসই কিনি সবই মেড ইন ইংল্যান্ড, মেড ইন চীন, ঠিক আছে, মেড ইন জাপান, মেড ইন আমেরিকা, এরকম টাইপের। ভারতবর্ষের নিজস্ব প্রোডাক্ট খুবই কম। তো ওই রকম টাইপের, যে আগে ওই সমস্ত দেশ এসে এখানে জায়গা দখল করতো, এখন আর জায়গা দখল করার দরকার নেই, এখন তারা এসে এখানে ব্যবসা করছে বা মার্কেট দখল করছে। তো সেটাই হচ্ছে নিও ইম্পেরিয়ালিজম। এর মাধ্যমে এরা কি বলছে, যে পলিটিক্যাল বেসিস অফ কলোনিয়ালিজম, পলিটিক্যাল বেসিস, যে রাজনৈতিকভাবে ব্রিটিশরা প্রথমে কি করতে আসলো ভারতবর্ষে, ব্রিটিশরা প্রথমে ব্যবসা করতে আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা। তো এখানে আসার পরবর্তীতে তারা আস্তে আস্তে কি করলো, পলিটিক্যাল পাওয়ারে দিয়ে গেল। কেন, তার কারণ রাজনীতির মধ্যে যদি তারা যুক্ত হয় তাহলে ব্যবসাটা আরো ভালো মতো করতে পারবে। তো সেটাই বলা হচ্ছে পলিটিক্যাল বেসিস অফ কলোনিয়ালিজম, যে উপনিবেশবাদের ক্ষেত্রে রাজনীতির যে বিস্তার
সেই সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। যেমন আমরা দেখি যে ইউরোপ থেকে অনেকগুলো দেশ, যেমন ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগিজ, স্পেন, সবাই আসলো ব্যবসা করতে, নর্মাল ব্যবসা। এবার এরা দেখতে পাচ্ছে যদি একই জায়গা থেকে একই মাল নিয়ে ইউরোপের বাজারে তারা যখন বিক্রি করবে, তখন তাদের মধ্যে কম্পিটিশন হয়ে যাচ্ছে। তো কম্পিটিশন থেকে দূর করার জন্য কি দরকার, যে আমার যেন কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে। তাহলে প্রতিদ্বন্দ্বী না থাকার জন্য আমাকে কি করতে হবে, এখানকার যে প্রশাসক তাকে আমার নিজের আয়ত্তে বা নিজের হাতে নিয়ে আসতে হবে। তাহলে নিজের হাতে নেওয়ার জন্য দেখতে পাচ্ছি এখানকার প্রশাসক তো এমনি দুর্বল, আমি যদি লড়াই করি তাহলে এরা এমনি পরাজিত হবে। তখন তারা কি করলো, যে পলাশির যুদ্ধের মাধ্যমে কি করলো, প্রশাসনিক ক্ষমতাটা তাদের হাতে নিয়ে নিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যখন চলে আসলো, তখন এই বাংলাতে কিন্তু মূলত ব্রিটিশদের ছাড়া আর অন্য কেউ কিন্তু আর ব্যবসা করতে পারলো না। ফলে ছিল ছোটোখাটো চন্দননগর এগুলো ছিল, কিন্তু তারপরও মেন যে কন্ট্রোলটা ব্রিটিশারের সাথে চলে আসলো। ফলে এখানকার যত রকমের ব্যবসা শুধুমাত্র তারাই নিজেরাই করতে শুরু করলো। ফলে দাঁড়াচ্ছে কি, যে পলিটিক্যাল যে পাওয়ার তার মাধ্যমে কিন্তু যে কলোনিয়ালিজম বা তাদের যে উপনিবেশবাদী চিন্তাধারা তার কিন্তু বৃদ্ধি বা বিকাশ পেয়েছিল। তো সেই কারণেই বলা হচ্ছে যে পলিটিক্যাল বেসিস অফ কলোনিয়ালিজম। আর কি, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ডাইমেনশন। পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক এবং অর্থনৈতিক, রাজনীতির মাধ্যমেই অর্থনীতিকে কন্ট্রোল করা হচ্ছে, ঠিক আছে। তো পলিটিক্যাল পাওয়ার যার যদি বেশি থাকে, তাহলে বড় বড় যদি কোনো অর্থনীতি বা বড় বড় যদি ব্যবসায়ীকে কিন্তু ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। মানে পলিটিশিয়ানরা বড় বড় ব্যবসায়ীদেরকেও ধ্বংস করার মতো ক্ষমতা কিন্তু রাখে বা থাকে। কেন? তার কারণ পলিটিক্যাল পাওয়ারের মাধ্যমেই কিন্তু এই অর্থনৈতিক যে লেনদেন এগুলো কিন্তু চলছে। আর একটা কি বলছে, সাবঅর্ডিনেশন অফ দ্য কলোনিস। যে সাবঅর্ডিনেশন অফ দ্য কলোনিস বলতে এখানে বোঝাচ্ছে যে নিজেরা যখন দেখতে পাচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ফ্রেঞ্চ বা পর্তুগাল এরা যখন দেখতে পাচ্ছে নিজেদের মধ্যে কম্পিটিশন বেশি হচ্ছে, তখন তারা কি করেছে, নিজেরা একটু জায়গা ভাগ করে, মানে এরিয়া ভাগ করে নিচ্ছে, যে আমার কোন কোন জায়গাতে আমি ব্যবসা করব, কোন কোন জায়গায় অমুকজন ব্যবসা করবে। তাহলে কি দাঁড়াচ্ছে, কারণ ইউরোপ থেকে যারা এসেছে প্রায় সবার শক্তি প্রায় মোটামুটি সেম। ফলে নিজেদের মধ্যে লড়াই করলে কি হবে, পয়সা খরচ করতে হবে। আলটিমেটলি ব্যবসা থেকে তারা পয়সা ইনকামের জন্য এসছে, যদি যুদ্ধ করে তাহলে তো পয়সা খরচ হয়ে যাবে। তো সেই কারণে তারা নিজেরা কিন্তু ভাগ করে নিয়েছিল জায়গা। তো পরবর্তীতে ওই কারণে আমরা দেখতে পাচ্ছি যে যেমন গোয়া, দমন, দিউ, এখানে পর্তুগাল ছাড়া অন্য আর কেউ নাই। তো এরকম টাইপের, ঠিক আছে। পন্ডিচেরি, মাহে, এগুলো যে ফ্রান্স ছাড়া এখানে আর কেউ নাই। তো এরকম নিজেরা নিজেরা ভাগ করে নিয়েছিল। ফলে দেখা যাচ্ছে যে তারা নিজেরা ভাগ করে নেওয়ার ফলে নিজেদের মধ্যে কিন্তু লড়াই হলো না, আর তাদের অর্থনৈতিক সুরক্ষাও কিন্তু থাকলো। তো সেটাই বলা হচ্ছে সাবঅর্ডিনেশন অফ দ্য কলোনিস। আর কি বলছে, রেসিজম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন কলোনিয়াল সোসাইটি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে রেসিজম বা চরম বিচ্ছিন্নতাবাদ, ঠিক আছে, এটা পরবর্তীতে ইম্প্যাক্ট ফেলেছিল কলোনিয়াল সোসাইটিস ওপর। অর্থাৎ কলোনিয়াল সোসাইটি বলতে যে উপনিবেশে যে সমস্ত জনগণ বসবাস করে, হ্যাঁ, তাদের জীবনযাপনে কিন্তু এই বিচ্ছিন্নতাবাদী চিন্তাধারা কিন্তু একটা প্রভাব বিস্তার করেছিল, ঠিক আছে। আর পরবর্তীতে আমরা দেখতে পাই নিও ইম্পেরিয়ালিজম, নব্য সাম্রাজ্যবাদ, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেখুন মোটামুটি ওই প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে একটা সিস্টেম চলে আসে যে আর নতুন করে আর নতুন কেউ দখল করবে না কিছু, আস্তে আস্তে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা শুরু হয়েছিল। বা ব্যবসার মাধ্যমে, শুধুমাত্র ব্যবসার মাধ্যমেই কিন্তু এই সাম্রাজ্যবাদটা বিস্তার করছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তো পুরোটা আমরা দেখতেই পাচ্ছি যে জায়গা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। তো এটা গেল আমাদের সেকেন্ড চ্যাপ্টার। থার্ড নাম্বার যে চ্যাপ্টারটা আছে এটা ছোট আছে। থার্ড নাম্বার চ্যাপ্টারের মধ্যে কি বলছে, দ্য লিভার্স অফ কলোনিয়াল কন্ট্রোল। এই যে কলোনিয়াল কন্ট্রোল, যে কলোনিয়াল যে শক্তি, ঠিক আছে, উপনিবেশিক যে শক্তি, তারা নিজেদের উপনিবেশকে ধরে রাখার জন্য বা উপনিবেশে তাদের যে আধিপত্য সেটাকে আরও চরম মাত্রায় বিস্তারের জন্য কোন কোন ব্যবস্থা গ্রহণ করেছিল, ঠিক আছে। এখানে বলছে ইন্ডিয়া অ্যাজ এ কলোনাইজড টেস্ট। তো সেক্ষেত্রে কি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, যে সেক্ষেত্রে তারা নিজেদের উপনিবেশকে আরও শক্তিশালী করার জন্য বা আরও নিজেদের মানে নিজেদের মধ্যে, ঠিক আছে, শক্ত করে ধরে রাখার জন্য কি কি কাজ করেছে বা কি কি পদক্ষেপ নিয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ কন্ট্রোল, ল, কি সেখানকার সেই যে উপনিবেশ সেখানকার নিয়ম কানুন তারা নিজেদের মতো করে তৈরি করেছে। লেজিসলেচার,
সেখানকার প্রশাসনগুলো নিজেদের মতো তৈরি করেছে, বিউরোক্রেসি আমলাতন্ত্র নিজেদের মতো তৈরি করেছে, পুলিশ আর্মি তৈরি করেছে, পুলিশ তৈরি করেছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ইনস্টিটিউশন তারা নিজেদের মতো করে কিন্তু নিজেরা তৈরি করে নিয়েছে। অর্থাৎ ভারতবর্ষকে যদি তারা উপনিবেশ হিসেবে দেখে, তাহলে ভারতবর্ষের আর্মি, ভারতবর্ষের আমলাতন্ত্র, ভারতবর্ষের পুলিশ, ভারতবর্ষের নতুন আইন কানুন এরা কি নিজেরা তৈরি করেছে। তো সেই রকমই কেন তৈরি করেছে, তার কারণ ভারতবর্ষকে তারা নিজেদের মতো করে রাজত্ব করতে চেয়েছে, সেই কারণে। তো সেই ইউনিটগুলো সম্পর্কে আমাদেরকে কিন্তু পড়তে হবে। আর কি বলছে, দ্য সাবঅর্ডিনেশন অফ দ্য কলোনিয়াল ইকোনমি। এই কলোনিয়াল যে ইকোনমি অর্থাৎ উপনিবেশিক যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটার বিস্তার বা ভাগ সেটা তারা কিভাবে করেছে সেই বিষয়টাও কিন্তু এই অধ্যায়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এই অধ্যায়ের মধ্যে কিন্তু অর্থাৎ 3rd নাম্বার চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি যে একটা উপনিবেশিক রাষ্ট্রকে তারা নিজেদের করায়ত্ত করে রাখার জন্য কোন কোন পদক্ষেপ নিয়েছিল। তো সেই সম্পর্কেই মূলত আমাদের এই 3 নাম্বার কিন্তু চ্যাপ্টারটা আছে। তো মোটামুটি এই 1 নাম্বার ইউনিট এবং এই 2 নাম্বার ইউনিট এই দুটো জিনিসই কিন্তু আমাদের ক্লাস 12-এর কিন্তু 3rd সেমিস্টার, অর্থাৎ ক্লাস 12-এ ওঠার পরে তোমরা প্রথম যে পরীক্ষাটা দিবে 6 মাসের, সেটাই হচ্ছে 3rd সেমিস্টার। ঠিক আছে, 3rd সেমিস্টার বলা হচ্ছে তার কারণ এটা ক্লাস 11 এবং 12কে একসাথে টোটাল 4টা সেমিস্টার করা হয়েছে, সেই কারণে নাম্বারিংয়ের দিক থেকে 3rd সেমিস্টার। কিন্তু আমরা ক্লাস 12-এ উঠে 1st সেমিস্টার যে পরীক্ষা দেবো সেটাই হচ্ছে এটা 2টো ইউনিট আর টোটাল 6টা চ্যাপ্টার। যেহেতু ভিডিওটা অনেক বড় হলো, সেই কারণে আমি 4th সেমিস্টারটা এই একই ভিডিওতে রাখছি না, সেটা আবার অন্য একটা নেক্সট ভিডিওতে কিন্তু আমরা সেটা নিয়ে আবার আলোচনা করব। তোমরা ক্লাস 12-এর সমস্ত ধরনের কিন্তু নোটস, মক টেস্ট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এছাড়াও নোটসের জন্য কিন্তু আমাদের একটা ব্লগ আছে, সেই ব্লগের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু ক্লাস 12-এর মক টেস্ট নোট এগুলো কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের এই যে চ্যাপ্টার অর্থাৎ এই 1st সেমিস্টার বা 3rd সেমিস্টার, এটা কিন্তু হবে শর্ট কোশ্চেন। তো সেই কারণে মক টেস্ট কিন্তু অবশ্যই দিতে হবে। তো আমরা মক টেস্টের কিন্তু কিছু লিঙ্ক আমরা কিন্তু দিয়ে রাখবো বা মক টেস্টের কিছু ক্লাসও নিয়ে আসবো। ঠিক আছে, আর ব্লগ চ্যানেল একটা আমাদের আছে, সেই ব্লগের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখানে ক্লাস 12-এর যাবতীয় কিন্তু শর্ট কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগবে। থ্যাংক ইউ।